প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান পঞ্চগড়ের প্রবাদ ও প্রবচন। আমাদের নিয়মিত অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে মনে হয় আবারও আমরা একটু নেটওয়ার্কের ভোগান্তিতে অনেক সময় পার করে ফেললাম। জি স্যার। উপায় নাই। এসব মেনে নিয়েই আমরা আসলে প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। দর্শকের মন নষ্ট করব না, আমরা 1 ঘন্টা পুরাই চালাবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা যেহেতু মানে অনলাইনে আমরা যুক্ত হয়ে নিজেদের মতো করে প্রোগ্রামগুলো করছি, সময়ের বাধা ধরাটা যদি না পরবর্তীতে কোনো প্রোগ্রাম থাকে জি জি খুব একটা হয়তো এফেক্ট করে না। তো ঠিক আছে, বলেন। জি স্যার। আমার তো অনেক হ্যাঁ, কি? কমেন্টস আসছে, ধরেন যে আমার মেসেঞ্জারে অনেক জনের ইয়ে করছে যে আমি যাতে আঞ্চলিক ভাষায় উপস্থাপনা করি। হ্যাঁ, করেন। তা আমি তো মধ্যে আঞ্চলিক ভাষা বলি, কিন্তু হ্যাঁ, বলেন। দর্শকদের অনেক রিকোয়েস্ট যাতে আঞ্চলিক ভাষায় আমি কথা বলি। দেখছে যে হ্যাঁ, আপু এই আপনি চর্চা। কথা বলেন, এবং স্যারকেও বলার জন্য অনুরোধ করছি। বলেন, আপনি শুরু করেন। স্যার আপনি ইনশাআল্লাহ শুরু করে দেন। আমরা দর্শকদের টানে বসে আছি এতক্ষণ ধরে আপনার শুনবার টানে। আর আপনি আপনার বক্তব্য শুরু করেন স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ রোজি রহমান। আমরা একটু আহ, ইন্টারনেটের সমস্যার কারণে আজকে যুক্ত হতে একটু দেরি করে ফেললাম। এখানে আমাদের কোনো হাত নেই, আমরা যথাসময়ে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু সংযোগটি হয়ে উঠছিল না, যার ফলে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। যদি ইতোমধ্যে এই অনিচ্ছাকৃত দেরির জন্য আমাদের সম্মানিত দর্শক, শ্রোতা, ছত্রীমণ্ডলী, সুধী সজ্জন কেউ ভোগান্তির শিকার হয়ে থাকেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রতিদিনের মতোই আমি এইভাবেই শুরু করতে চাই যে প্রান্ত উত্তরের, বাংলাদেশের সর্ব উত্তরের একটি জনপদ পঞ্চগড়। এই পঞ্চগড়ের স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষা, যেটি বৃহত্তর রংপুর অঞ্চল, তারই একটি আমরা কি বলবো শাখা ভাষা। সেই ভাষায় কথা বলি, সেই ভাষায় আমাদের স্থানীয়দের মধ্যে জীবনযাপনের নানান ধরন ধারণ করে উঠেছে, নানান লোকসাংস্কৃতিক ঐতিহ্য উপাদান এখানে সৃষ্টি হয়েছে। এগুলো নিয়ে আমরা বেশ কয়েক মাস ধরে এক ধরনের চর্চা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমাদের লোক সংস্কৃতিকে, যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের স্থানীয় ভাষা, যেই ভাষার শব্দ সম্ভারকে হয়তো আমরা একদিন ভুলেও যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের বর্তমান প্রজন্ম হয়তো তাদের পূর্বপুরুষরা, তাদের আত্মীয় স্বজনেরা, তাদের মা বাবারা, তাদের দাদা দাদিরা, পূর্বপুরুষরা কিভাবে কথা বলতেন, কিভাবে ভাব বিনিময় করতেন, সেই জিনিসগুলো হয়তো ভুলে যেতে পারে। কিন্তু এই ধরনের বিষয়গুলোকে, যেগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ, এগুলোকে ভুলে যাওয়া এক ধরনের অকৃতজ্ঞতা। আমরা সেটা করতে চাই না, সেরকম অকৃতজ্ঞ হয়ে উঠতে চাই না। এই জন্যই আমরা এই অনলাইন মাধ্যমটির সুযোগ নিয়ে কয়েক মাস ধরে আমাদের এই কথাগুলো চালিয়ে যাচ্ছি। তো যেমনটা আমাদের সঞ্চালক বললেন যে আমরা কিছু কিছু সময় যেন আমাদের অঞ্চলের ভাষায়ও কথা বলি, আমি সেইভাবে বলতে চাই। আমার পচাগড়ের ভাই বহিন বন্ধু আত্মীয় স্বজন, লগত রহ দূরত রহ, দেশত রহ বিদেশত রহ, সবাকে স্বাগত জানাচ্ছু। দেখতে দেখতে আমরা পচাগড়ের প্রবাদ প্রবচন ফাকরি এই বিষয়ে আসলে কথা কইতে কইতে 15টা আসর শেষ করে ফেলেছি। আজ আমার 16 নম্বর পর্ব, 16 নম্বর আসর। এই 16 নম্বর আসর পর্যন্ত কমপক্ষে 15-16 ঘন্টা বা তারও বেশি আমরা কথা কইছি, মেলা কথা হয়েছে। কিছু কিছু কথা ঘুরে ফিরে কইবা হয়, কারণ নয়া নয়া দর্শক শ্রোতাও কিছু কিছু
যুক্ত হয়। আর প্রথম থেকে যেগুলা দর্শক শ্রোতা আছেন, হ্যাঁ, ওমার ব্যাপারটা তো আছেই। ওমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, একটা নতুন ধরনের আত্মীয়তা হয়ে গেছে, নোয়া ভিশনের আত্মীয়তা। ওমরা আমার সঙ্গে ওমরা আমার সঙ্গে মেসেঞ্জারের কথা কহে, ওমরা আমার সঙ্গে ফোনে কথা কহে, হ্যাঁ, আমার সঙ্গে নানান রকম ভাবে যোগাযোগ করে, নতুন নতুন বিষয় আসলে লিখে লিখে, হ্যাঁ, আমার সঙ্গে ভাব বিনিময় করে আমাকে আস্তে আস্তে আরো একটু ঋণী করে দেয়। আমার ঠে আমরা এই যে ধার কর্য করছি, এই যে ঋণ পাছি, হ্যাঁ, এগুলো শোধ করার আহ, শক্তি আমার কিন্তু নাই। হ্যাঁ, আমরা আমার ঋণী রয়ে যাবো। তো যাই হোক, মূল বিষয়ত ঘুরে আসি। এর আগের দিন আমার এক ছোট ভাই শাহজালাল মন্টু কহাছিল যে কি দিন আসিল ভাই, আমরা এলা জবা পিন্ধেছি, এখন জবা পিন্ধে গরু আর এলা জবা পিন্ধিবা হচ্ছে আমার মানুষ লাগ। এখন কিন্তু এই জবা পিন্ধার ব্যাপারটা আরো কঠিন হয়ে দেখা দিছে। গত কয়দিন ধরে কিন্তু, হ্যাঁ, আমরা মাঝত একটু ওই প্রবাদ প্রবচনের ভাষাতেই কইবা হয়, হ্যাঁ, উলমুলেত পুষি কালাই পাইছি। মানে হঠাৎ করে যদি কেউ কিছু একটা সুযোগ পাওয়া যায়, হ্যাঁ, একেবারে মানে উঠে পড়ে যদি লাগে আনন্দ ফুর্তি করবার টানে, ওইটা কয়ে উন্মূল্যাত পড়া। হ্যাঁ, তুই তো উন্মূল্যাত পইছি। নতুন কিছু জিনিস পাইলে, মানে কেউ যখন অতি অস্থির হয়ে ওঠে, অতি উৎসাহী হয়ে ওঠে, এই আঞ্চলিক ভাষায়, আমার থেকে আঞ্চলিক ভাষায় এটা কয় উন্মূল্যাত পড়া। আমরা কয়দিন কিন্তু উন্মূল্যাত পড়ে গেছিল। টিকা দেওয়া হচ্ছে, তারপরে লোকজনের দেখা যাচ্ছে যে করোনা হইলে তেমন কিছু হয় না, তারপরে সংখ্যাটাও কম, হ্যাঁ, সবকিছু মিলে দলে দলে লোক যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, তারপরে রাঙ্গামাটি, তারপরে আরো এদিক ওদিক নানান ধরনের ঘোরাঘুরির ব্যাপার স্যাপার, হ্যাঁ, সবকিছু একেবারে হাট বাজার মার্কেট টার্গেট এমন অবস্থা যে স্বাভাবিক। হ্যাঁ, বাংলাদেশের লোক এমনই শক্তিশালী যে করোনা বাংলাদেশও কিছু করবা পারবেনি, বাংলাদেশের লোকও কিছু করবা পারবেনি। হ্যাঁ, তো এখন কিন্তু করোনার ধরন ধারণ বদলে গেছে। এলা নাকি করোনা যেটা আমার মতো বয়সী লোক, হ্যাঁ, এই বয়সী লোকলা একটু কম পছন্দ করছে, কারণ বয়সী লোকলা কিভাবে ভালো রোগা হয়, হ্যাঁ, বয়সী লোকলা একটু কম পছন্দ করছে, কারণ বয়স্ক লোকলা একটু মাস্ক পরে একটু সাবধানে চলাচল করে, এমরা কলা কুশলরা একটু বুঝে গেছে। কিন্তু একেবারে যেগুলো ইয়াং, হ্যাঁ, যুবক ছেলে মেয়ে, স্যার শুরু করেন, নেটের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ ব্যাক স্টেজে ছিলাম, আর বুঝতে পারিনি। হ্যাঁ, আসলে জি আমার এখানে ওয়াইফাই মানে চলে গেছে, পরে মোবাইল ডাটা, আমাদের হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে যুক্ত হলাম। তো যাই হোক, হ্যাঁ, আসলে আহ, এরকম অবস্থায় আসলে দর্শক শ্রোতাদের জন্য এক ধরনের বিড়ম্বনা তৈরি হয়। জি জি তো আমরা যেই জায়গাটায় মানে থেমে গেছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে, সেখান থেকেই আমি সংক্ষেপে আরো কয়েকটি কথা বলে নিই। যেটা বলছিলাম, আমাদের পূর্ববর্তী কোনো এক আসরে আমাদের এই ছোট ভাই শাহজালাল মন্টু এইভাবে তার একটা অনুভূতি প্রকাশ করেছিল যে আগেকার দিনে গরু আমরা জবা পিন্ধাই, আর এলা এমন দিন অশিল যে আমাকে লোক লাগ জবা পিন্ধিবা হচ্ছে। লোকলা তা জবাব এখন, দিতে লাগে। হ্যাঁ, তো এইটা আসলে আমাদের জন্য একটা করুণ বাস্তবতা যে এখন মাস্ক না পরে আহ, বাইরে না গিয়ে আমাদের, হ্যাঁ, কোনো বিকল্প নেই। হ্যাঁ, বাহাদুরি দেখাবার কোনো পথ নেই। হ্যাঁ, এখানে অদৃশ্য একটি জীবাণুর বিরুদ্ধে আমাদের বাহাদুরি করার কোনো কিছু নেইও। জি কোনোভাবে যদি, হ্যাঁ, আমি আমার প্রতিরোধ ক্ষমতার কারণে, আমার বয়স কমের কারণে, বা যে কোনো কারণে হোক, আমি যদি ভাইরাসকে জয়ও করে ফেলি, কিন্তু আমার মাধ্যমে যারা সংক্রমিত হতে পারে তাদের জন্য এটা আরো ভয়াবহতা সৃষ্টি করতে পারে, তাদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কাজেই এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে, এই ভাইরাসকে মোকাবেলার কৌশলটা নিতে হবে সম্মিলিতভাবে। এটা একক কোনো বিষয় নয়। এটা জি সবাই মিলে যখন আমরা সচেতন হব, সবাই মিলে যখন আমরা একটা যুদ্ধ কৌশলে সম্মিলিত আমাদের আহ যেটা বোঝাপড়া, সেই বোঝাপড়াটার নীতি নিয়ে চলবো,
তখন কিন্তু কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। না হলে আমাদের এই জনবহুল দেশে, আমাদের এই চিকিৎসা অপ্রতুল যেখানে, সেরকম একটি দেশে ব্যাপক সংখ্যক মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ব্যাপক সংখ্যক মানুষের জন্য যদি হাসপাতাল দরকার হয়, ব্যাপক সংখ্যক মানুষের জন্য যদি ডাক্তার দরকার হয়, এটা অ্যাভেলেবেল হবে না আমাদের জন্য। এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, যার জন্য আমরা গত বছর যে শব্দগুলোর সঙ্গে বেশি বেশি সংশ্লিষ্ট ছিলাম, আবার কিন্তু জি সেই জায়গাটায় চলে আসছি। আবার লকডাউন, আবার স্বাস্থ্যবিধি, আবার ওই যে স্টে হোম, ঘরে থাকো, জীবন বাঁচাও, সেই জায়গাটাই কিন্তু আমরা আবার ফিরে আসলাম। যাই হোক, পৃথিবীর মানুষ, তার যে বিজ্ঞান বুদ্ধি আছে, তার যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ককে খাটিয়ে বহু রকম সংকট থেকে নিজেদের উত্তরণ ঘটিয়েছে। এই সংকটকালও আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠব, এবং আমরা স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করতাম সেইভাবেই আমরা হয়তো চলাফেরা করতে আহ, খুব বেশি হয়তো আর দিন যাবে না, এটাই আমরা আশাবাদ রাখি। আমরা আবার আমাদের যে মূল প্রসঙ্গ, সেই জায়গায় আমরা ফিরে আসি। জি আমরা কথা বলছি আমাদের উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষার যে বৈভব, উত্তরের আঞ্চলিক ভাষার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যেরই একটি ছটা, সেই সৌন্দর্যেরই একটি দিক প্রবাদ প্রবচন নিয়ে আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন রকম ভাবেই বলবার চেষ্টা করে এসেছি যে মূলত ভাষার সৌন্দর্য লুকিয়ে আছে, ভাষার যে জীবন, ভাষার যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তির বড়টাই আসলে থাকে তার উপভাষার মধ্যে। এবং উপভাষাকে বাদ দিয়ে আসলে কোনো ভাষা কল্পনা করা যায় না। আমাদের যে বৃহত্তর বাংলাদেশ, এই বৃহত্তর বাংলাদেশের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা বেশ কয়েকটা উপভাষার নাম পাই। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গবেষণার ফলশ্রুতি আহ, এই উপভাষাগুলোর যে নামকরণ হয়েছে সেটা। তার মানে এই নয় যে এক একটা উপভাষা নিয়ে একটা অঞ্চল একটা দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকে, তা কিন্তু নয়। প্রত্যেকটা অঞ্চলের সঙ্গে প্রত্যেকটা অঞ্চলের একটা সম্পর্ক থাকে। মূলত ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং অন্যান্য যে বৈশিষ্ট্য, উচ্চারণগত বৈশিষ্ট্য, সবকিছু মিলিয়ে এই ভাষার অঞ্চলগত বিভাজনটা করা হয়েছে। যেমন বরেন্দ্রী অঞ্চল, যেমন রাঢ় অঞ্চল, যেমন বঙ্গাল অঞ্চল, যেমন হচ্ছে যে আমরা যে অঞ্চলে আছি, কামরূপ বা রংপুর অঞ্চল, তারপরে ঝাড়খণ্ড, বিভিন্ন অঞ্চল, এবং প্রত্যেকটা অঞ্চলেরই ভাষার কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে, নিজস্ব লোক সাংস্কৃতিক নানান সম্পদ আছে। আমরা চট্টগ্রামের ভাষার প্রবাদ প্রবচন যখন শুনি, চট্টগ্রাম অঞ্চলের গান যখন শুনি, তখন আমাদের এক ধরনের অনুভূতি হয়। তখনকার একটা সামাজিক যে ছবিটা, তো সেখানকার মানুষজন সম্পর্কে যে ধারণাটা, সেটা একরকম হয়। আবার যখন রাজশাহীর গম্ভীরা গান শুনি, নানা নাতির গান শুনি, হ্যাঁ, তখন সেখানকার জীবন শৈলী, সেই জনপদের মানুষের প্রতিদিনকার যে চালচিত্র, সেই সম্পর্কে অন্যরকম একটা ধারণা হয়। ঠিক একই রকম ভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সবচেয়ে বেশি আমাদের যে মানব সম্পদ, আহ, আমাদের জীবন সংশ্লিষ্ট যে সম্পদ, সেটা হচ্ছে উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গান। উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গান যখন সুরে গীত হয়, তখন এই অঞ্চলের জীবনের এক অনবদ্য চিত্র, এখানকার মানুষের দুঃখ বেদনা, তার বিরহ যন্ত্রণা, এই সবকিছু কিন্তু সুন্দরভাবে এখানে ফুটে ওঠে। এইরকম এক এক অঞ্চল নিয়ে, এক এক অঞ্চলের উপভাষা নিয়ে কিন্তু নানান ধরনের সাহিত্য লেখা হয়েছে, এমনকি কবিতা পর্যন্ত লেখা হয়েছে। আমরা জানি কবিতা একটা পরিশীলিত শিল্প, কবিতা একটা উচ্চ মার্গের, উচ্চ মানের কিন্তু শিল্প। যেমন চিত্রশিল্প, যেমন সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, এটা যেমন একটা স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন, উচ্চ শিল্প বোধ সম্পন্ন একটা শিল্প, ঠিক কবিতাও কিন্তু তাই। অথচ বিভিন্ন কবি কিন্তু তার অঞ্চলের লোকভাষা নিয়েও কিন্তু খুব চমৎকার কবিতা লিখেছেন। একটি লোকভাষাকে অবলম্বন করে একটি যদি মানসম্পন্ন শিল্প সম্পন্ন যদি কবিতা লেখা হয়, কাব্য লেখা হয়, সেটা আর আঞ্চলিক থাকে না। আঞ্চলিকতা দোষে দুষ্ট সেটি না হলে সেটি সর্বজন গ্রাহ্য হয়ে যায়, সেটি সার্বজনীন সাহিত্যের রূপ পায়। এবং এইভাবেই আমরা দেখি যে
রাঢ়বঙ্গের যে বীরভূম, বাঁকুড়া এই অঞ্চলের যে এই জনপদের যে ভাষা, উপভাষা, এই উপভাষায় কবিতা লিখে দেবব্রত সিংহ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার অনেকগুলো কবিতা এখন কিন্তু আবৃত্তিযোগ্য এবং অনেক নামকরা আবৃত্তিকার কিন্তু তার অনেক কবিতার আবৃত্তি করছেন, করে যাচ্ছেন, এবং সেই আবৃত্তিগুলো কিন্তু খুবই লোকপ্রিয় হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো লোকভাষাকে উপেক্ষা করার কিন্তু উপায় নাই, কারণ তার অন্তর্গত যে শক্তি, সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলেই সেটা জীবন্ত হয়ে ওঠে, সেটা প্রাণবন্ত হয়ে ওঠে, এবং এই প্রাণবন্ত জিনিসটাকেই কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে গ্রহণও করতে পারে। আমি সুযোগ যখন পেলাম দেবব্রত সিংহের একটি কবিতার অংশ বিশেষ এখানে আমি আমাদের যারা শ্রোতা দর্শক রয়েছেন তাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। আমি তো আবৃত্তি করতে পারি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। তার একটা কবিতার অংশ বিশেষ হচ্ছে এরকম: কিভাবে মানুষ গ্রামীণ জনজীবন ছেড়ে আস্তে আস্তে নগরের দিকে চলে গেল, সাহেব হয়ে গেল, কলম পেশা মজুর হয়ে গেল। এই এক ধরনের দুঃখবোধ কিন্তু কয়েকটা লাইনের মধ্যে এখানে আছে। বলা হচ্ছে কি, ভালো ছিলাম, ভালো ছিলাম, পাহাড়, লদি, বন। ওই যে লদি, আমাদের এই পঞ্চগড়েও কিন্তু নদীকে লদি বলে। তা দেখা যাচ্ছে ভাষাগত এখানে আমরা একটা সাদৃশ্য পাচ্ছি ওই অঞ্চলের ভাষার সঙ্গে। ভালো ছিলাম, পাহাড়, লদি, বন, তালপাতায় ছাওয়া মাটির ঘর। মাটির ঘর কিন্তু আমাদের পঞ্চগড়ে কম, কিন্তু আরেকটু আমরা যদি দক্ষিণে যাই, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই অঞ্চলে কিন্তু প্রচুর মাটির ঘর আছে। এসব নিয়ে ভালোভাবে বাঁচেছিলাম। তা বাদে একদিন তফাতে গেল, কাঁকড়া, লাল মাটি, সবুজ ধান, শালমহুলের গাছ আর নীল জলের নদী হাতের বাঁশি পড়ল খসে, মাদল গেল ভাঙে, মোষের পিঠে আদুল গায়ে গরু বাথানে, ঘুরে বুলার সময়টাকে সময় নিলে কারে। সময়টা এমন আসলো, ওই যে গরু চড়ায় বেড়াতাম, গরুর বাথানে গরু রাখা হতো, সব কিছু যেন খেয়ে কেড়ে নিল, এরকম একটা সময় চলে আসলো। সুখ চাইলাম, খড়ের ছাওয়া, ফুটা চাল, পায়রার টং, চটুই পাখ, সুজনি কাঁথা, কোঠা ঘর, বুড়ি মা, লদি পারের পাহাড় কোলের শিউলি বনা গেরাম, সব ছাড়ে আমি আরো সুখ চাইলাম। কলকাতার অফিসে কলম টিপতে লাগলাম। ওখানে কলকাতার অফিসে, আর আমরা আমাদের এখানে যদি বলি তাহলে ওই ঢাকা শহরের অফিসে। ফকির আলমগীরের একটি গান আমরা এখানে স্মরণ করতে পারি: ও সখিনা গেছস কিনা ভইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে। এই জীবন জীবিকার তাগিদে আমাদের গ্রাম বাংলার সহজ সরল যে জীবন, যেখানে মাটির ঘর ছিল, তালপাতার পাখা ছিল, খড়ের ছাউনি ছিল, ঠান্ডা শীতল বাতাস ছিল, পাশে নদী ছিল, পাশে ঝোপঝাড় জঙ্গল ছিল, সেখানে ঘুরে বেড়ানো যেত মনের আনন্দে। বড় বড় আমের গাছ ছিল, এই মৌসুমে সেখানে আম গাছের নিচে ধূপধাপ করে পড়া আম কুড়ানো যেত। এই দিনগুলো নেই, এই দিনগুলো জন্য এখন জাস্ট স্মৃতি রোমন্থন করা যায়, এক ধরনের দুঃখ বোধ পুষে বেড়ানো যায়, কিন্তু এই দিনগুলোকে ফিরে পাওয়ার কিন্তু উপায় নেই। কিন্তু এই যে আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো, এই যে আমাদের পিছনে ফেলে আসা জীবন, এই জীবনের সামান্য একটু স্পর্শ হলেও আমরা পাই কোথায়? আমাদের লোক সংস্কৃতিতে, আমাদের লোক সাহিত্যের যে উজ্জ্বল সব উপকরণ বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলো দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা সেই জীবনের একটু হলেও স্বাদটা পাই। সেই ফেলে আসা জীবন, সেই ফেলে আসা গাছতলা, সেই ফেলে আসা ছায়া ঘেরা বন, সেই ফেলে আসা যে মাটির ঘর, সেই মাটির ঘরের যে শীতলতা, এই জীবনকে একটু স্পর্শ করতে চাইলে আমাদের লোক সংস্কৃতির কাছে ফিরে যেতে হবে। আমাদের লোক জীবনের যে পাঠ, সেই পাঠটা আমাদের নিতে হবে, এবং এই যে লোকজীবন সম্পর্কিত পাঠ, তারই একটি অংশ বিশেষ হচ্ছে এই প্রবাদ প্রবচন। এই প্রবাদ প্রবচনগুলোর মধ্য দিয়ে আমাদের যে লোকভাষা, এই লোকভাষার
সৌন্দর্য, এই লোক ভাষার বৈভব অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, প্রধানত আমাদের বাংলাদেশে, আমাদের বৃহত্তর বাংলা অঞ্চলে যে কয়েকটা লোকভাষার কথা বলা হয়ে থাকে, আমরা ম্যাক্স মুলার, গ্রিয়ারসন, তারপরে পরবর্তীকালে সুনীতি কুমার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিভিন্ন ভাষা গবেষক নানাভাবে এই ভাষা নিয়ে গবেষণা করেছেন এবং আমাদের দেশের যে উপভাষাগুলো, ডায়ালেক্ট, এগুলোকে মোটা দাগে কয়েকটা ভাগে ভাগ করেছেন। কিন্তু প্রত্যেকটা উপভাষার মধ্যে আবার অঞ্চল বিশেষে দেখা যায় কি আবার ছোট ছোট আবার ওই যে শাখা গড়ে ওঠে, এগুলোকে ভাষা তত্ত্বের ভাষায়, ভাষা বিশ্লেষণের ভাষায় সাব ডায়ালেক্ট বলা হয়ে থাকে। তো ডায়ালেক্ট বলি, সাব ডায়ালেক্ট বলি, এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা অনবদ্য সৌন্দর্য লুকিয়ে আছে। এবং এই জিনিসটাই একজন পণ্ডিত ম্যাক্স মুলার অত্যন্ত সুন্দরভাবে তার একটা লেখায় প্রকাশ করেছিলেন। সেটা হচ্ছে এরকম: দ্য রিয়েল নেচার লাইফ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইন ইটস ডায়ালেক্টস। যে কোনো ভাষার সত্যিকারের যে প্রাণ, সেই প্রাণটাকে যদি আমরা খুঁজে পেতে চাই, যে কোনো ভাষার প্রাণবন্ত রূপটাকে যদি আমরা খুঁজে পেতে যাই, তাহলে তার ওই ডায়ালেক্টের মধ্যে, তার উপভাষা যেটা, সেই উপভাষার মধ্যে যেতে হবে, তার সাব ডায়ালেক্ট যেগুলো, সেই জিনিসটার মধ্যে যেতে হবে। না হলে কিন্তু সেই ভাষার ভেতরকার যে প্রাণবন্ত অবস্থা, সেই অবস্থাটার সাক্ষাৎ আমরা পাবো না। রসকসহীন শুধু পড়ার জন্য সংস্কৃত ভাষার মতো, সাধু ভাষার জন্য মতো একটা ভাষা আমাদেরকে পাণ্ডিত্য এনে দিতে পারে, কিন্তু আমাদেরকে সমাজ জীবনের যে একটা জীবন্ত রূপ, মানুষের জীবন প্রবাহের যে একটা জীবন্ত ছবি, সেই ছবিটা এঁকে দেওয়ার ক্ষমতা কিন্তু ওই ভাষার থাকে না। যার জন্য লোকভাষার, স্থানীয় ভাষার একটা বিরাট কিন্তু গুরুত্ব রয়েছে। যাই হোক, আমরা যেহেতু প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করছি, আমরা সেই জায়গাটা এখন ফিরে যাই। আগের পর্বগুলোতে অনেকেই আমাদের সঙ্গে শরীক হয়েছিলেন, অনেকেই নতুন নতুন প্রবাদ লিখে আমাদেরকে সমৃদ্ধ করেছিলেন। গত পর্বে একটি প্রবচন লিখেছিলেন শাহনিয়াজ রানী, তার প্রবচনটা ছিল এরকম, সেটা আমরা সেদিন আলোচনা করবার সুযোগ পাইনি। সেদিনও সম্ভবত আমরা এই ধরনের একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। এই বিড়ম্বনার মধ্য দিয়ে প্রোগ্রামটা আমাদের শেষ করতে হয়েছিল। সেটা ছিল এরকম: পুরে ঝুরে রাঁধুনি, ছিঁড়ে ছুঁড়ে কাটুনি। পুরে ঝুরে রাঁধুনি, ছিঁড়ে ছুঁড়ে কাটুনি। এটা আমরা যদি প্রমিত ভাষায় বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারি? যে কোনো কাজে পারদর্শিতা অর্জন করতে গেলে কি করতে হবে? অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কাঁটার আঘাত সহ্য করতে হবে, নানাভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি না যাওয়া যায়, তাহলে কোনো কাজেই কিন্তু পারদর্শিতা অর্জন করা যায় না। একজন যখন সঙ্গীত শিল্পী হিসেবে নাম করতে চায়, তখন অবশ্যই তাকে একজন গুরুর কাছে প্রয়োজন বোধের কি তার বকাঝকা শুনতে হবে, তার গঞ্জনা শুনতে হবে, বারবার একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, বারবার একটা জিনিস ইচ্ছা না হলেও চর্চা করতে হবে। এইরকম পুরে 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 শোনা কি হয়? শোনা নাকি আরো খাঁটি হয়। এইরকম যে কোনো কর্মে, যে কোনো কাজে সত্যিকারের দক্ষতা অর্জন করতে গেলে ওই পুরে পুরে যেমন সোনা খাঁটি হয়, সেইভাবেই সোনা মতো খাঁটি হতে হবে। তাহলেই একজন মানুষ খাঁটি মানুষে পরিণত হবে, যে কোনো কাজে তার নৈপুণ্য অপ্রতিদ্বন্দ্বী জায়গায় পৌঁছে যাবে। তো এই ধরনের একটি পরিস্থিতিকে এই প্রবচনটার মধ্য দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে, যে পুরে ঝুরে রাঁধুনি, ছিঁড়ে ছুঁড়ে কাটুনি। রান্না শিখতে গেলে হাত পুড়বে, রান্না শিখতে গেলে হয়তো কাটা যাবে, কাটন বাটন শিখতে, কিন্তু এটাকে যদি আমি ভয় পাই, এটাকে যদি আমি মানে এড়িয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমার ওই রান্নাটা শেখা হচ্ছে না। এই রান্নার এটা উপমা দিয়ে, এই রান্নার উপমা দিয়ে বা রান্নাঘরের একজন রাঁধুনির উপমা দিয়ে আসলে আমাদের বৃহত্তর যে বাস্তব জীবন,
সেই বাস্তব জীবনের দিকেই এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যে আমাদের বৃহত্তর জীবনে আমরা নানামুখী কর্মকাণ্ডে যুক্ত থাকি, নানান ধরনের কাজে আমরা যুক্ত থাকি। এক একটা কাজের নেচার এক এক রকম, এক একটা কাজের জন্য এক এক ধরনের দক্ষতা দরকার, এক একটা কাজের জন্য এক এক ধরনের মনোযোগ দরকার, মনোসংযোগ দরকার। তো এই যে বিভিন্ন ধরনের কাজ, যেই কাজের যেই ধরন, যেই কাজের যেই ধরনের মনোসংযোগ দরকার, সেই কাজে সেই মনোসংযোগটা, সেই দক্ষতাটা অর্জনের জন্য যা যা করার দরকার, সেটা যতক্ষণ না আমি করতে পারছি, আমার সেই কাজটা ততক্ষণ পর্যন্ত আমি সঠিকভাবে আয়ত্ত করতে পারবো না। এটাই হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতা, এই দক্ষতা সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, আমি ফেইলিওর হব। আমাদের যে কোনো কাজে ফেইলিওর হওয়া যাবে না। যে কোনো কাজ আমাদেরকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। যে কোনো কাজের জন্য যে প্রযুক্তি দরকার, যে কৌশল দরকার, যে স্ট্র্যাটেজি বা রণকৌশল অবলম্বন অনুসরণ করা দরকার, সেটাই আমাদের করতে হবে। তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, তাহলে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। এই প্রবচনটার সাদামাটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এই জিনিসটাই কিন্তু দাঁড়ায়। আমরা আরো একটু সামনে যাই। একটি প্রবচন হচ্ছে এরকম: হবুকালে হবে বেটা, নাম রাখিস বাবরি ছাটা। হবুকালে হবে বেটা, নাম রাখিস বাবরি ছাটা। এটা কি? কোনো একটা জিনিস পাওয়ার আমার সম্ভাবনা আছে, কোনো একটা জিনিস পাওয়ার আমার সম্ভাবনা আছে। আমি যদি সবাইকে বলে বেড়াই যে ভাই আমি তো এই এক সপ্তাহের মধ্যে আর কি মানে কোটিপতি হয়ে যাচ্ছি, আমি বিশাল সহায় সম্পত্তি, বিশাল জমি জমার মালিক হয়ে যাচ্ছি, চিন্তার কিছু নাই, আমি এই কাজটা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই, চলো এই কাজে লেগে পড়ি। তা এইরকম যদি কেউ অতি উৎসাহী, অতি আবেগী কর্মকাণ্ড করে, আখেরে কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনা কম, বা আখেরে তার কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। কাজেই যে জিনিসটা এখনো কল্পনার মধ্যেই আছে, গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে কাঁঠাল গোঁফে তেল, এইরকম একটা সর্বজন বৌদ্ধ একটা প্রবচন আমরা বিভিন্ন সময় বলে থাকি, যে গাছে কাঁঠাল গোঁফে তেল। গাছে মানে কাঁঠাল এখনো পাকেইনি, কাঁঠাল পারবো, কাঁঠাল খাবো, কাঁঠালের আঠা যাতে আমার মানে বিব্রত করতে না পারে, আগেই আমি মানে আমরা ছোটবেলায় দেখেছি যে কাঁঠালের আঠাটা যাতে হাতে না লাগে, এই জন্য আমরা হাতে সরিষার তেল একটু মেখে নিতাম, তাহলে কাঁঠালের আঠাটা হাতে তেমন ভাবে লাগতো না। এখন যার গোঁফ আছে, সে যদি কাঁঠাল এখনো পাকেনি, কাঁঠাল গাছেই আছে, ততদিন আগে 6 মাস আগে যদি গোঁফে তেল মেখে কাঁঠাল খাওয়ার প্রস্তুতি নেয়, তাহলে তার যে অবস্থা হবে, এই প্রবচনটাতে কিন্তু অনেকটা সেরকম ভাবেই বলা হচ্ছে যে হবুকালে হবে বেটা, নাম রাখিস বাবরি ছাটা। বাবরি ছাটা মানে সুন্দর করে চুল আর কি ছাড় দেওয়া হবে, দেখতে সুন্দর লাগবে। এখন তো ছেলেরা নানান রকম ভাবে চুল কাটে, বিট দেওয়া বলে, তারপরে আরো এখন মেশিন টেশিন পাওয়া যায়, নানান রকম ভাবে মাথাকে ডিজাইন করা হয়। কোনো কোনো মাথায় চুলই থাকে না, মাথার ওই যে আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য দেশের ফুটবল খেলোয়াড়দের এক ধরনের মাথার ছাড় দেখি, এক ধরনের চুল দেখি, এরকম নানান রকম ভাবে মাথাটাকে সাজাতে থাকে। তো যাই হোক, এইরকম একটা ব্যাপার আর কি, যে হবু কালে হবে বেটা, নাম রাখিস বাবরি ছাটা। কত কালে কোন বছর তোমার ছেলে হবে, সেই ছেলের নাম রাখবা বাবরি ছাটা। লোকে দেখে বলবে যে এই ছেলেটার মানে চুলের ছাড়টা বড় সুন্দর, এই ছেলেটা এরকম, এর মেলা গুণান্বিত, বহু গুণে গুণান্বিত একটা ছেলে। এটা কল্পনায় আছে, কল্পনার জগতেই আছে একটা বিষয়, এখনো একটা বিষয় বাস্তবতার মুখ দেখায়নি। তো সেই বিষয় নিয়ে কেউ যদি গর্ব করে, সেই বিষয় নিয়ে কেউ যদি আহ্লাদে আটখানা হয়ে যায়, তাহলে সেটা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে অতি আগাম উদযাপন করা, অতি আগাম একেবারে ঢাক ঢোল বাজানোর একেবারে উৎসবের পরিবেশ তৈরি করে ফেলা, এই জিনিসটা
বুদ্ধিজাত সঠিক বুদ্ধিসম্মত বা সঠিক বিবেচনা সম্মত হয় না। এই যে পরিমিতি বোধের অভাব, এটা যাতে না হয়। পরিমিতি বোধের অভাব আমাদেরকে অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে, অনেক বিড়ম্বনার মুখোমুখি ঠেলে দিতে পারে, অনেক বিড়ম্বনার জায়গায় নিয়ে যেতে পারে। তো এই বিড়ম্বনাটা যাতে আমাদের না ঘটে, এই দিকে আমাদের যে সচেতন থাকা দরকার। আমার মনে হয় এই প্রবচনটার মধ্যে দিয়ে এই তাগিদটা আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। এইরকম একটা তাগিদ আমাদের মধ্যে নিয়ে আসা হয়েছে যে যে কোনো বিষয়ে আগে খেলাটাতে জিতো, আগে গোলটা হোক, হ্যাঁ, তারপরে উদযাপন করো। গোলটা না হতেই তুমি যদি উদযাপন শুরু করে দাও, দেখা গেল যে গোল তো হলোই না, পাল্টা তুমি গোল খেয়ে গেলে। এখন পাল্টা যদি গোল হয়ে গেল, তাহলে হরিষে বিষাদ একটা কথা আছে। প্রবচনের পাল্টা প্রবচনও কিন্তু অনেক পাওয়া যায়। হরিষে বিষাদ যে অবস্থাটা হয়, আনন্দের পাশাপাশি আনন্দ করতে গিয়ে এখানে বিষাদ একটা ময় অবস্থা হয়ে গেল। তো এরকম অবস্থা যাতে না হয়, সেই তাগিদটা, সেই বার্তাটা কিন্তু এই প্রবচনটার মধ্যে আমরা পাচ্ছি। একটি প্রবচনে বলা হচ্ছে, হাত লুরবুর চোখ খোলা। খোলা বলা হচ্ছে এই কারণে যে আমরা স্থানীয় উচ্চারণে ওকারটা কম সময়ে বলি। খোলা, এই খোলা উচ্চারণের জায়গায় ও ধ্বনিটা লোপ পেয়ে এখানে হলো খোলা, মানে অর্থাৎ খোলা বা খোলা। হাত লুরবুর চোখ খোলা, যা খিলাবো বাহারতে খিলা। হাত লুরবুর চোখ খোলা, যা খিলাবো বাহারতে খিলা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে বিভিন্ন জনের সঙ্গে যে আমাদের নানামাত্রিক সম্পর্কগুলো তৈরি হয়, একজনের সঙ্গে হয়তো একটা পারিবারিক সম্পর্ক, একজনের সঙ্গে হয়তো একটা ব্যক্তিগত সম্পর্ক। অনেকেই করতে চায় কি, সে আমাকে যদি কোনো উপকার করে করতে চায়, সেটা একটু লুকিয়ে ছাপিয়ে করতে চায়, সেটা একটু রাগ ঢাক গুড়গুড় যাকে বলা হয়, হ্যাঁ, রাগ ঢাক গুড়গুড় করতে চায় যে হ্যাঁ তোমাকেই বললাম, কাউকে এটা বলিও না। কিন্তু পরিণামেও দেখা যায় যে হ্যাঁ তোমাকে এইটা দিলাম, হ্যাঁ তোমাকে এই কথাটা বললাম, এটা কিন্তু তোমার আর আমার ভিতরেই থাকলো, এটা আর কাউকে কিন্তু বলা যাবে না। কিন্তু দেখা গেল যাকে আমি বললাম সে আরেকজনকে বললো যে ভাই তোকেই খালি বললাম, আর কাউকে বলিনি, হ্যাঁ কাউকে কিন্তু বলিস না। তো এই ধরনের যে একটা প্রবণতা আমাদের ব্যক্তি চরিত্রের মধ্যে, আমাদের সমাজ চরিত্রের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা কিছু কাজ করতে চাই, কাউকে কিছু উপকার যদিও বা করি, সেটা একটু লুকিয়ে করতে চাই। কিন্তু এখানে বলা হচ্ছে কি, হাত লুরগুর চোখ খোলা, যা খিলাবো বাহারতে খিলা। তুই মোক খিলাবা চাহাছিস, তুই মোক কিছু দিবা চাহাছিস, অত নুকায় নুকায় দিবার দরকার নাই। হ্যাঁ, কেউ যদি জানা পায় যে তুই মোকে এই জিনিসটা নুকায় দিছি, তুই মোকে এই জিনিসটা নুকায় খিলাইছি, তাহলে তোকে চোর মনে করবে, মোকেও চোর মনে করবে। এখন চোর চুন্নি হওয়ার দরকার কি? সবাকে কয়ে বলি দে, সবাকে জানায় শোনায় দে, সবার সামনেতে দে, হ্যাঁ, তাহলে মরও আর কি মনটা মানে ওই খুঁজখুঁজ করবে নি যে অর্থে টাকা নুকাই এই জিনিস খানলে আসলু, বাড়ির লোকলা জানা পান নাকি। তো এরকম হইলো, একজন আমাকে ঢাক ঢাক গুড় গুড় লুকায় লুকায় একটা জিনিস দিল, পরে ফের আবার নিজেই সে অন্যদেরকে হয়তো বলে দিল, হ্যাঁ, যে ওকে কিন্তু আমি এই জিনিসটা দিয়েছি, ওর আমি এই উপকারটা করেছি। হ্যাঁ, ভবিষ্যতে কোনোদিন হয়তো আমি বা আমার দ্বারা তার একটা কোনো ক্ষতি হলো, সেই দিন সেটা পাল্টা শোধ নিল যে তোর জন্য আমি এই কাজটা করছিলাম, হ্যাঁ, কিন্তু তুই এখন আমার সঙ্গে উল্টা ব্যবহার করলি। তো এই জন্য এই ধরনের যে লুকোচুরির বিষয়গুলো, হ্যাঁ, এগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো হিতে বিপরীত, হ্যাঁ, একটা অবস্থা তৈরি করে ফেলে, হিতে বিপরীত হয়ে ওঠে। তো এই স্বভাবগুলো যে ভালো নয়, আমাদের আহ সাধারণ জ্ঞান সম্পন্ন গ্রামীণ জনপদের সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, হ্যাঁ, তার এই জিনিসগুলোকেও কিন্তু তাদের মতো করে আহ এই পরিস্থিতিগুলোকে রিড করেছেন, পড়েছেন। এই পরিস্থিতিগুলোকে পাঠ করে এগুলোর বিপরীতে বা এগুলোর পরিপ্রেক্ষিত বিবেচনায় কি বলা উচিত, হ্যাঁ, সেই ধরনের প্রবচনও তারা তৈরি করেছেন। সেই রকমই একটি প্রবচন হচ্ছে এটা, হাত লুরগুর চোখ খোলা, যা খিলাবো বাহারতে খিলা।
নুকায় নুকায় খিলাবার দরকার নাই। তুই কি খিলাব চাচ্ছিস মোক সবারই আগত খিলা, মোর কোনো লজ্জা নাই, মোর কোনো এতে করে সংকোচ নাই। হ্যাঁ, তুই কি করবো চাচ্ছিস সবার সামনে কর না কেন, কি কথা কইবা চাচ্ছিস সবার আগত কর। হ্যাঁ, অনেক সময় আমাদের এরকম একটা প্রবণতা থাকে যে 5-7 জন একখানে আছি, একজনকে আমি ওখান থেকে একটু টেনে নিয়ে গেলাম একটু দূরে। হ্যাঁ, দূরে নিয়ে গিয়ে এমন ভাবে তার সঙ্গে কথা বলছি যে কি যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কি যেন একটা গোপন কথা বলা হচ্ছে যেটা আর কাউকে বলা যায় না, অথচ কথাটা এমন যে অন্যরা যদি সেটা শুনতো তাহলে কিন্তু কেমন তেমন কোনো ক্ষতি হতো না। তো এখন যেই কথাটা 5 জনের সামনে বললে বিশেষ কোনো ক্ষতি হবে না, হয়তো কেউ একটু কিছু মনে করতে পারে কিন্তু সেটা সেরকম মারাত্মক কিছু না। তাহলে সেটা সবার সামনে বলাই ভালো, সবার সামনে সেটা খোলামেলা উপস্থাপন করাই ভালো। কিন্তু আমি যদি একটা সমাজে একটা আহ, বিশেষ পরিস্থিতিতে অন্যদের কাছ থেকে একজনকে টেনে নিয়ে এসে আলাদাভাবে তার সঙ্গে কথা বলি, আলাদাভাবে আহ, তার সাথে আমি এক ধরনের আহ, ষড়যন্ত্রের মতো একটা পরিস্থিতি তৈরি করি, তাহলে কিন্তু বাকিদের কাছে আহ, আমি একটু হলেও হেয় হয়ে যাব যে কি এমন কথা আমাদেরকে লুকিয়ে, আমাদেরকে আহ উপেক্ষা করে তারা ওইদিকে গিয়ে বলছে। হ্যাঁ, এই জিনিসটা তো ভালো না। তো এই জন্য হাতলুর উপর চোখ খোলা, যা খিলাবো বাহারতে খিলা, সবার সামনেতে। হ্যাঁ, কাম খান করো সবার সামনেতে, কথাটা কয়েক। হ্যাঁ, তাতে কি হইল। হ্যাঁ, তো আমাদের আমার দর্শক শ্রোতালা আমার জেলা দর্শক শ্রোতা যুক্ত হয়েছে। হ্যাঁ, আমার মনটা কথা ওরা এই বিষয়টা বুঝা পাইছে। কারো যদি এইলা অভ্যাস রহে, এই অভ্যাসগুলো যদি এই আমার বাপ দাদালা এইভাবে যে আমাকে শিক্ষা দিছে, হ্যাঁ, এইভাবে যে আমাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, এই পরামর্শ যদি আমরা মানিয়ে যদি আমাকে আরো ভালো করবো পারি, আমাকে আরো শুদ্ধ করবো পারি, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয় না। তো এই জন্য না, মোর কথা না হয়, এটা কথাটা তো মোর না হয়। হ্যাঁ, আমার এটা আমার পূর্বপুরুষ, দাদার কথা। হ্যাঁ, হ্যাঁ, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর আমল থেকে যে কথাটা চালু হয়ে আসছে, উমার কথাটা আমি তোমাকে শোনাই দিন। উমার কথাটা যদি তোমরা একটু মূল্য দিবা চাহেন, উমার কথাটা যদি তোমরা একটু গুরুত্ব বুঝে দেখবা চাহেন, বুঝবা চাহেন, হ্যাঁ, তাহলে তোমার মতো করে তোমরা বুঝেন, মুই তোমাকে আর কি জিনিসটা জানাই দিন। হ্যাঁ, যে তোমরা কিন্তু এরকম ভাবে যে এই লুকায় চোরায় কথা কহা, হ্যাঁ, 5 জনের সামনে না কয়ে একজনকে আলাদা করে লেহানে, হ্যাঁ, ওর কানে কানে কিছু কহা, হ্যাঁ, এইলা লোক ভালো মনে করে না। এইলার ভিতরে লোক ষড়যন্ত্র খুঁজে পায়, হ্যাঁ, এইলার ভিতরে লোক কুটলামি খুঁজে পায়, চুগলামি খুঁজে পায়, এই দেশি কথায়। তো এইরকম চুগলামি, হ্যাঁ, এরকম কুটলামি, হ্যাঁ, কুটনি, হ্যাঁ, এইরকম নাম যাতে আমার না পড়ে যায়, আমরা না নিশ্চয়ই সেই পড়লে চেষ্টাটা করবো। হ্যাঁ, এরকম আরেকটা, ঠিক এরকমই আরেকটা প্রবচন, এটা কহা হচ্ছে, হ্যাঁ, এখানে বলা হচ্ছে ঘরের কথা না কহি পরক, কথা যায় 7 ঘরত। হাতগুলো, হ্যাঁ। ঘরে ঘরের কথা না কহি পরক, কথা যায় 7 ঘরত। ওই যে একটু আগে যেরকম বললাম যে কাউকে আমার বাড়ির একটা খবর আর কি, হ্যাঁ, জানিয়ে দিয়েছি। বাড়ির বিষয়গুলো সাধারণত মানে বাড়ির আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, যে কোনো বাড়ির কিন্তু একটা মানে কি বলি একটা আমরা যাকে বলি প্রাইভেসি। জি, হ্যাঁ, যে কোনো বাড়ির নিজস্ব কিছু বিষয় আসে থাকে, নিজস্ব কিছু প্রাইভেসি থাকে। হ্যাঁ, এই কথাগুলো সাধারণত বাইরে না বলাটাই সমীচীন। তো এখানে এখানে বলা হচ্ছে যে ঘরের কথা না কহি পরক, কথা যায় 7 ঘরত। আমি হাতগুলো। হয়তো আমার সঙ্গে একজনের সম্পর্ক ভালো, আমার সঙ্গে একজনের আলাপ মানে চারিতার মধ্যে আবেগের বসে যে আমার বাড়ির ভাই আইজ কাণ্ড, হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, মোর ভাইয়ের সঙ্গে মোর একটা সম্পত্তি লেহানে বা টাকা পয়সা লেহানে বা ব্যবসাপাতি লেহানে একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। এই ঝগড়ার, হ্যাঁ, ভিতর মহ দুইটা খারাপ কথা কয়ে ফেলেছু, মহ কিন্তু মোক একটা ঠাস করে চর মারে ফেলেছে। তাহলে কি, বড় ভাই একটা চর মাইছে, কি করা যায়। তো কি এইরকম যদি করা আমি যায়? বাইরে, হ্যাঁ, বাড়ির খবরটা বাইরে যদি এইভাবে আমি মানে ট্রান্সমিট করি, বাড়ির কথাটা যদি বাইরের কারো কাছে এইভাবে শেয়ার করি, হ্যাঁ, দেখা গেল তাকে আমি যদিও বলেছি ভাই তো কইনু বিশ্বাস করে
কথাটা কিন্তু তুই আর কারো লাগত কইস না। বলিস না। সেও কিন্তু সেও কিন্তু তার সেই রকম বন্ধু একজনের, তার সেরকম ঘনিষ্ঠ কোনো লোকের কাছে হ্যাঁ গিয়ে বলবে যে ভাই তোমার বাড়িতে কিন্তু আজ এরকম ঘটনা ঘটেছে, দুই ভাইয়ের সঙ্গে কিন্তু আজ দুই ভাইয়ে হ্যাঁ ভাইয়ে ভাইয়ে খুব ঝগড়া হয়েছে, অথবা ননদে যায় ভাবিয়ে ননদে খুব একটা মারামারির মতো অবস্থা তৈরি হয়ে গেছে। মুই শূন্য একটু কথাটা একটু একটু শূন্য মুখ কইছে, কাউকে কইবা কয়নি, তোকে মুই কয়ে ফেলানু। তুই কিন্তু কাউকে কইস তুই না। আমাকে কইস না। হ্যাঁ তুই আমাকে তারপরে কইস না। দেখা যাবে কি হুম সেও কিন্তু ওই আরেকজনকে ঠিক ওই রকম ভাবেই হ্যাঁ হুম। এই কথাটাই হয়তো তখন এইভাবে দেখা গেল কি যে ওই গুজবের সাত পা কি থাকে, মানে পা গজায় নানান, তো কথারও কিন্তু নানান রকম হ্যাঁ রং তৈরি হয়, নানান ভাবে কথারও ডানা তৈরি হয়। কথা উঠতে 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 একখান থেকে আরেকখানে চলে যায়, একখান থেকে আরেকখানে যাওয়ার পরে ও রং রূপ বদলে যায়, ওইখান থেকে যখন আরেকখানে যায় হ্যাঁ সেটা আরেকটা কাহিনী হয়ে যায়। এইভাবে এক বাড়ির কাহিনী সেটা তখন ৭ বাড়ির কাহিনী হয়ে যায়। ঘরের কথা না কহিস, ঘরের কথা না কহি পরক, কথা যায় ৭ ঘরত। কি শোনা যাচ্ছে? ওই পাশে মাইক বন্ধ নাকি? ইয়া জি জি, শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটাও কিন্তু আমাদের ওই যে বাপ দাদারা যে নীতিবোধের চর্চা করেছেন, যে জীবন শৈলী গড়ে তুলতে চেষ্টা করেছেন, যে ধরনের নীতিবোধ তারা নির্মাণ করতে চেয়েছেন, সেই রকম একটা নীতিবোধেরই জায়গা এখানে তৈরি হচ্ছে। ঘরের কথা না কহি পরক, কাথা যায় ৭ ঘরত। আমার বাড়ির যেটা আভ্যন্তরীণ বিষয়, আমার বাড়ির আমাদের ভাই বোনের ভিতর, স্বামী স্ত্রীর ভিতর, বাবা ছেলের ভিতর, বা বাবা মেয়ের ভিতর, বা মা মেয়ের ভিতর, বা বাড়ির যে মানে অন্যান্য সদস্যরা, সেই সদস্যদের ভিতর কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো মনোমালিন্য হয়, কোনো দ্বন্দ্ব হয়, কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো একটা বৈরী পরিবেশ তৈরি হয়, তো সেই বৈরিতা আমরা আমাদের নিজেদের মতো করে মিটিয়ে ফেলবো, অথবা সেখানে যদি কাউকে ইনভাইট করতে হয়, কারো সাহায্য দরকার হয়, সেটা আমরা সবাই মিলে সেরকম কাউকে, দায়িত্বশীল কাউকে সেই দায়িত্বটা হয়তো দিব। কিন্তু আমি জি যদি এই বিষয়গুলো আবেগের বশবর্তী হয়ে বাইরের কারো কাছে শেয়ার করি, বাইরের কারো কাছে বলি, তাহলে দেখা যায় সেই বলাটা একজনের ভেতর আর থাকে না, সেটা ১ কান থেকে ২ কান, ২ কান থেকে ১০ কান, ১০ কান থেকে ২০ কানে চলে যায়। এই আমাদের যে চলমান করোনা ভাইরাস, এইটার মতো আজকে যদি ১০০, কালকে ২০০, পরের দিন ৫০০, তারপরের দিন ৫০০০, তারপরের দিন ৫০০০, এটার কিন্তু এইরকম মানে বারবারন্ত হয়। তো কথাও কিন্তু আহ আহ, খুব সহজেই ডালপালা ছড়ায়, খুব সহজেই একখান থেকে আরেকখানে এটা ট্রান্সমিট হয়ে যায়, চলে যায়, এবং যত এটা একখান থেকে আরেকখানে যায় ততই কিন্তু এটার মানে আসল রূপটাও কিন্তু বদলে যায়। বদলে গিয়ে 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 এটা এমন একটা মানে রূপ পায়, এমন একটা অবয়ব পায়, যে মূল কথার সঙ্গে হয়তো কোনো সময় এটার আর সম্পর্কই থাকে না। যাই হোক, আমাদের এই বিষয়টা নিয়েও আমাদের এক ধরনের সতর্ক করে দিচ্ছেন। কারা সতর্ক করে দিচ্ছেন? আমাদের এই জনপদে দীর্ঘকাল ধরে যারা নানান রকম শুভবুদ্ধির মধ্য দিয়ে তাদের মতো করে একটা জীবন দর্শন গড়ে তুলেছেন, তাঁরা সতর্ক করে দিচ্ছেন। তাদেরকে আমরা দেখিনি, তাদের ছবি আমরা কোনোখানে পাই না, কিন্তু এই অঞ্চলের লোক সংস্কৃতির বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে যে জীবনযাপন পদ্ধতির পরিচয় পাই, সেখান থেকে আমরা এটা অনুধাবন করতে পারি যে আমাদের এই এলাকায় যারা দীর্ঘকাল ধরে, শত শত বছর ধরে বসবাস করে এসছেন, কৃষিকাজের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন, কৃষিভিত্তিক জীবন গড়ে তুলেছেন, যাদের নদীর সঙ্গে, জঙ্গলের সঙ্গে, বনের সঙ্গে, গৃহস্থালির সঙ্গে, পশু পাখির সঙ্গে একটা ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্ক ছিল, সেই মানুষেরাই এই ধরনের প্রবচনগুলো সৃষ্টি করেছেন, প্রকৃষ্ট বচনগুলো সৃষ্টি করেছেন, এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে এক ধরনের নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমরা এই শিক্ষাটা তাদের কাছ থেকে নেব কি নেব না, সেটা আমাদের বিচার বিশ্লেষণের ব্যাপার।
হ্যাঁ, কিছু বলেন আপনি। কিছু মেসেজ আছে স্যার, একটু হ্যাঁ, মেসেজ গুলা পড়েন। পড়ে হ্যাঁ, নিই। হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তা আপনার কাছে দর্শকের উদ্দেশ্যে কিছু শুনবো, শোনার পর কিছু মেসেজ পড়বো, মেসেজ পড়ার পর আমরা অনুষ্ঠান শেষ করবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনার কথা শুনলে আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর লাগে, আপনি এত সুন্দর করে ব্যাখ্যা দেন, মানে শুনলে খালি শুনতে ইচ্ছা করে। দর্শক কেন পাগল হবে না আপনার জন্য? আমি নিজেই না, না, সঞ্চালক বাহ, বাহ। পাগল হয়ে গেছি। বলেন। আচ্ছা, আপনার একজন জ্ঞানী মানুষ, তো জ্ঞানী মানুষের কথা শুনলে ভালোই লাগে। আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, দর্শক তো আরো বেশি মুগ্ধ হচ্ছে আপনার কথা শুনে। খাজা মঈনুদ্দিন লেখছেন, কাঙ্গাল গেছে পাট কাটিবার, মুখ মাটির দে। উনিও প্রবাদ ধন্যবাদ। প্রবচন দিচ্ছেন, লেখছে। তার শাহজামাল সরকার লেখছে, হাল বাড়ি তো সবাই গান গায়, টিভিতে বেতারে কজন আসে। ঠিকই তো। শেহনাজ রানী লেখছে, রং রহিলে রঙ্গত, খড়ি রং না রহিলে গড়াগড়ি। বাহ। ধন্যবাদ আপু। তারপর শাহজাহান সরকার আবার লেখছে, হাত নুরগুর, চোখ খোলা যাক, কিলাবো বাহাতে কিলা। উনিও একটা প্রবাদ প্রবচন লেখছে, ভালো লেখছে। ঘরের কথা নাকু করক, কথা যায় সাত ঘরক, চরম বাস্তব একটা নতুন কথা। স্যার, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা তো প্রতি পর্বে প্রতি আসরেই যে জিনিসটা বলে আসছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের ভাষা নিয়ে গর্বের অনেক জায়গা আছে। কারণ সারা পৃথিবীতে আমরা বাঙালিরাই আমাদের ভাষার মর্যাদা রক্ষার জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি, এবং আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করেছি। এবং এই বাংলা ভাষার মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবোধের যে চেতনার বিকাশ ঘটেছিল, সেই চেতনার পথ ধরেই কিন্তু আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা 1971 সালে যে জুতবদ্ধ একটা জাতিতে পরিণত হয়েছিলাম, পদ্মা মেঘনা যমুনা জনপদ ব্যাপী আমরা যে একাত্ম হয়ে উঠেছিলাম, এর পেছনে কিন্তু আমাদের ভাষা, আমাদের যে লোক সংস্কৃতি, আমাদের যে ভাব সম্পদ, এর কিন্তু বিরাট একটা গুরুত্ব ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছেন, যখনই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি যখন কোথাও বেজে উঠত, সে নতুন করে শক্তি পেত। কোনো একটি লোকসঙ্গীত যখন সে শোনার সুযোগ পেত, তখন সে নতুন করে শক্তি, যুদ্ধ করার জন্য প্রাণশক্তি তার ভিতরে আরো বৃদ্ধি পেত। এইভাবে আমরা এমন একটি জাতি, যেই জাতির মুক্তিযুদ্ধের পেছনে, যেই জাতির স্বাধীনতার পেছনে তার ভাষা এবং তার সংস্কৃতি বিরাট একটি ভূমিকা রেখেছিল। এবং সংস্কৃতি বলতে আমরা কোনো শহুরে সংস্কৃতির কথা নিশ্চয়ই বলছি না। এই সংস্কৃতি আমাদের লোক সংস্কৃতি। আমাদের সমস্ত বাংলাদেশের যে বিভিন্ন লোক সংস্কৃতি রয়েছে, লোক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, এটি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি বৃহত্তর সাংস্কৃতিক সম্পদের আসলে যোগফল। এই সাংস্কৃতিক সম্পদ আমাদের পেছনে ছিল বলেই, সক্রিয় ছিল বলেই এখান থেকে আমরা প্রাণও সঞ্চয় করেছি। এখান থেকে আমরা প্রাণ সঞ্চয় করে নিজেরা প্রাণবন্ত হয়েছি, এবং আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার মতো আমরা শক্তি অর্জন করেছি। সেই দিক থেকে আমি বলতে চাই যে এই বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি। এই বাংলা ভাষা এখন বিশ্ব দরবারে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারিকে, মহান 21শে ফেব্রুয়ারিকে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি অর্জনের ফলে যে ভাষাগুলো অবহেলিত ছিল বিভিন্ন দেশে, যে ভাষাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছিল, সেই ভাষাগুলোও কিন্তু এখন আলোচনায় আসছে। সেই ভাষাগুলো কিভাবে সংরক্ষিত হবে, সেই ভাষাগুলোর চর্চা
এবং পৃষ্ঠপোষকতা নতুন করে কিভাবে দেওয়া সম্ভব সেই জায়গাটা নিয়ে এখন আবার কথাবার্তা হচ্ছে। এর পেছনে আমাদের অবদান আছে, এর পেছনে বাঙালি জাতির অবদান আছে, এটা ভাবতেও আমরা আসলে কিন্তু গর্ববোধ করি। এই যে গর্বের জায়গাটা, এই গর্বের জায়গা থেকেই আমি বলতে চাই যে আমরা তো বাংলাদেশের মানুষ বৃহত্তর বাংলায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছি, বিভিন্ন উপভাষা অঞ্চলে আছি, এবং সেই উপভাষা অঞ্চলের মধ্যেও আমরা আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন রকম সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আছি। এই সাংস্কৃতিক বৈচিত্র্যের অনুসন্ধান যদি আমরা না করি আমাদের মতো করে, তাহলে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে পরিচিতি, অঞ্চলগত যে পরিচিতি, সেই পরিচিতির জায়গাটা হারিয়ে ফেলবো। এই অঞ্চলগত পরিচিতি, এই অঞ্চলগত স্বকীয়তা ধরে রাখার জন্যই আমাদের এই লোকভাষার চর্চা হওয়া দরকার, এই লোক সংস্কৃতির চর্চা হওয়া দরকার। আমাদের এই জনপদের মানুষের কাছে এই মেসেজটাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আসলে পৌঁছে দিতে চাই। বলার বিষয় এইটা, এটা নতুন না, আগেও বলেছি, নতুন করে আগের কথাগুলোই আবার পুনরাবৃত্ত করছি। সকলকে আমি তাহলে ধন্যবাদ জানাই। আজকের মতো আহ এখানে বিদায় নিই। আরো হয়তো দু একটি পর্বে আমাদের দেখা হবে, তারপরে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসবো। এই আশাবাদটা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আজকের মতন এ পর্যন্ত। আগামী সপ্তাহে একই সময়ে একই ইয়েতে আসবে আমাদের অধ্যাপক স্যার শফিকুল ইসলাম স্যার, প্রবাদ প্রবচন নিয়ে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকবেন, অবশ্যই মাস্ক পরবেন বাইরে গেলে। আল্লাহ হাফিজ।